সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। সবাইকে সতর্ক থাকার আহ্বান। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা, আহত বেশ কয়েকজন। প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। ধোয়া মোছা শেষে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। ঈদ ঘিরে কেরানীগঞ্জে নোংরা পরিবেশে দেদারসে তৈরি হচ্ছে সেমাই। নেই বিএসটিআই কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদন। ঈদ সামনে রেখে লক্কর ছক্কর বাস মেরামতে ব্যস্ত সাভার নোয়াখালীর ওয়ার্কশপ। ফিটনেসবিহীন যান সড়কে নামলে দুর্ঘটনার সংখ্যা। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক সহ নিহত আরও 61, আহত শতাধিক। অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা গ্রেপ্তার। এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি শিকা আজিজ। এবারে বিস্তারিত। ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে সবাইকে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে আত্মত্যাগের মূল্যায়নে প্রয়োজনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশিষ্টজন সাংবাদিকদের সম্মানে সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এই দেশ থেকে একটা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা দেওয়ার ক্ষেত্রে যে ষড়যন্ত্র বিশ্বব্যাপী রয়েছে তার বিরুদ্ধে আপনাদের অবস্থান হবে। সংক্ষিপ্ত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ দৃশ্যমান করতে প্রশাসনে অবস্থান নিয়ে থাকা পতিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সরকারকে বলতে চাই যে এই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই, আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ওই ডিএনএ চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে যে ভুল ব্যাখ্যা ও দলের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা চলছে তা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে সাংবাদিক সমাজকে। যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। গণতান্ত্রিক আন্দোলনের ত্যাগের মূল্যায়নে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান তারেক রহমান। প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে, আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থা যার যার ভূমিকা পালন করতে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বিএনপির একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে হামলার ঘটনাটি ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরে প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন আব্দুল হান্নান মাসুদ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় হামলায় আহত হন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হাতিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন হান্নান মাসুদ।
পরে রাতে ফেসবুকে এক পোস্টে দাবি করা হয় হামলায় হান্নান মাসুদ সহ 50-এর অধিক নেতাকর্মী আহত হয়। এদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান তাদের একটি মিছিল এনসিপির পথসভার সামনে পড়ে। দুদলের মুখোমুখি অবস্থানে সামান্য উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাতিয়ায় হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন হান্নান মাসুদকে হামলার মাধ্যমে জুলাইয়ের চেতনায় আঘাত করা হয়েছে। এছাড়া 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের যে সংস্কারের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গঠিত হয়েছিল তার উপরে হামলা করা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে হামলার নিন্দা জানিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন গণঅভ্যুত্থানের শক্তির ঐক্যে ফাটল ধরাতে তাদের উপর হামলা চালানো হয়েছে। বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের একচ্ছত্র আধিপত্য আছে। তারা বারবার বলছেন যে এই সরকার তাদের না, বলছেন যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের। আমরা জানতে পেরেছি যে এই ধরনের সম্পৃক্ততা আছে। যদি এই ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটা খুঁজে বের করা হোক এবং সেটা উন্মুক্ত করা হোক। আইনি প্রক্রিয়ায় হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সামান্তা শারমিন। এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। স্বৈরাচারী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলক সহ সব প্রতিকৃতি। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এদেশের মানুষ। 26 মার্চ আসে স্বাধীনতার ঘোষণা, শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ এরই মধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ। জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ উপলক্ষে ফুলের কাজ করতেছি, বিভিন্ন ধরনের টপ লাগাইতেছি, সাজগোজ করে রাখা। এটা আমাদের 26শে মার্চ যে একটা স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমরা এখানে সারা বছর কাজ করে যে মজা না পাই, কোনো অনুষ্ঠানের যে সময় যে কাজটা করা হয় এই কাজ করতে আমার মনটা খুব ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে হলো যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে আসবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। স্বৈরাচারী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলক সহ সব প্রতিকৃতি। মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এবার দিবসটি পালিত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্যাঁতস্যাঁতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর মানের বালাই ছাড়াই ঈদকে সামনে রেখে সেমাই তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। নেই বিএসটিআই কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদন, তবুও দিব্যি এসব সেমাই তৈরি করে পৌঁছে যাচ্ছে ভোক্তাদের কাছে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ঈদ আসলে সবার আগে পছন্দের খাবারের তালিকায় থাকে বাংলা সেমাই কিংবা লাচ্ছা সেমাই। তবে সস্তা দামে কিনে যে সেমাই খাচ্ছেন তার উৎপাদন দৃশ্য দেখে অভক্তি আসবে যে কারো। কেরানীগঞ্জের কোনাখোলায় লাচ্ছা সেমাই তৈরির দৃশ্য এটি। নামবিহীন এই কারখানায় ময়লা আবর্জনাপূর্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে দিব্যি কাজ করে যাচ্ছেন কর্মচারীরা। প্রথমে আটা মাখছেন একজন, তার থেকে একে একে বদল হচ্ছে হাত, কিন্তু কারোর হাতে নেই গ্লাভস, মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গরম, ওরা ফ্রিলি মাত্র ঢুকছে তো এখনো ঢুকার সময় টুপিটি নেই। টুপিটা আনো দেখাও। গ্লাভস দিয়ে তো মনে করেন টানা যাবে না, বুঝছেন? গ্লাভস ছাড়া, গ্লাভস দিলে তো হাতে ধরা যাইবে না, মালটা ঘুরানো যাইব না, উল্টানো যাইব না।
গ্লাভ পরেও লাভ হইব না, এটা তো গ্লাভ ছাড়াই টানতে হবে। সেমাই বানানোর কাজ যখন শেষ, এবার ভাজার পালা। সেখানেও একই দৃশ্য, একই তেল ব্যবহার হচ্ছে দিনের পর দিন। তা দেখে বুঝতে পারবে যে কেউ। অনুমানিক ধরেন 15-10 মণ এই তেলের মধ্যে ভাজা। আর এসব কারখানা উৎপাদন ও বিপণনের থোড়াই কেয়ার করে বিএসটিআইকে। একই এলাকার শম্পা ফুড প্রোডাক্টসে বাংলা সেমাই তৈরির চিত্র এটি। নোংরা পানিতে আটা গুলিয়ে দেয়া হচ্ছে মেশিনে, নোংরা হাতে সেটি আবার শুকানো হচ্ছে খোলামেলা রুমে। শুকানো শেষ, রাখা হচ্ছে নোংরা ফ্লোরে। ইচ্ছে মতো বসছে মাছি। কদিন পর এগুলোই রুচি ভরে খাবেন ভোক্তা। অপরিচ্ছন্ন চুলিতে পুড়িয়ে সংরক্ষণ করা হচ্ছে খোলামেলা অবস্থায়। চুরি তো চুরি, আবার সেনা চুরি। অস্বাস্থ্যকর বানাচ্ছে, আবার অকপটে স্বীকারও করছে কর্মচারীরা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে গরম রাখা যায়। আমাদের কোম্পানিতে আমরা রাখি, কিন্তু এখন রাখি না, মানে একটু গরম তো এই জন্য। নিজেদের ভুল স্বীকার করলেও এসব মুখরোচক সেমাই ঠিকই পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারগুলোতে। দেখার নেই কেউ। ঈদুল ফিতরকে সামনে রেখে মোড়কে যে সেমাইগুলো পৌঁছে যাচ্ছে আপনার হাতে, কেরানীগঞ্জের বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে এসব সেমাই, যা আপনার স্বাস্থ্যের জন্য ডেকে আনছে চরম হুমকি। সাদাত নিশাত, দেশ টিভি, কেরানীগঞ্জ। আগের চেয়ে ভালো আছেন ক্রিকেটার তামিম ইকবাল। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাকে নেওয়া পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কার্ডিয়াক কেয়ার বিভাগে তামিমের হার্টে পরানো হয় রিং। এরপর জ্ঞান ফিরলে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে তার জটিলতা পুরোপুরি না কাটায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। আচমকা এক খবরে দেশের ক্রিকেট অঙ্গন যেন থমকে গিয়েছিল। বিকেএসপি ডিপিএল এর খেলা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে হার্টের রিং পরানোর পর এখন আগের তুলনায় ভালো আছেন তামিম। ইতিমধ্যে তার জ্ঞান ফিরেছে ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনান। তবে তামিমের জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ডক্টর রাজীব। জানান তামিমের জটিলতা পুরোপুরি কাটাতে কিছুটা সময় লাগবে। একটা হার্ট অ্যাটাক ছিল, এনজিওপ্লাস্টি হয়েছে, একটা স্টেন্ট লাগছে, আল্লাহর রহমতে ভালোভাবে করা গেছে। তারপরেও যেহেতু কন্ডিশনটা যখন এসেছিলেন তখনই ক্রিটিক্যাল ছিল, আমরা এখনো ক্রিটিক্যাল লেভেলেই ওনাকে রাখতেছি আর কি। অ্যাটলিস্ট 24 to 48 আওয়ার্স অ্যাটলিস্ট লাগে। তো সেখানে আমরা একটু এক্সটেন্ডেড ধরছি, 72 ঘন্টা মনে করেন যে একটু ক্রিটিক্যাল থাকেই আসলে, কিন্তু আগের থেকে উনি ইমপ্রুভ করছেন। এর আগে মাঠে অসুস্থ হওয়ার পর দ্রুতই তামিমকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। দুবার হার্ট অ্যাটাকের পর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয় তাকে। সেখানে এনজিওগ্রাম করে তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। প্রায় 20 মিনিট সিপিআর দেওয়ার পর সচল হয় হার্ট। এরপর অপারেশন করে হার্টের রিং লাগিয়ে সিসিইউতে স্থানান্তর করা হয় তামিম ইকবালকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় দিনে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে কমপক্ষে 12টি ট্রেন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। হাসান, ট্রেনগুলো এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে কিনা সময় মতো বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে ট্রেন কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত দেখেছি 13টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু ঠিক জাস্ট টাইমে ছেড়ে গিয়েছে। যে সময় ছাড়ার কথা সেই সময় কিন্তু ছেড়ে গেছে এবং আমরা দেখছিলাম যে যাত্রীরাও কিন্তু যথেষ্ট পরিমাণ তারা বলছেন যে অনেকটাই তারা খুশি এবং অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু যাত্রীদের ভোগান্তি সে পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে না। যে সময় কিন্তু ট্রেনগুলো ছাড়ার কথা ঠিক সে সময় ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। স্টেশন ম্যানেজার যেটি বলছেন যে তারা
সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে যাত্রীদের ভোগান্তি সর্বোচ্চ কমানো যায়, সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক আছেন, এমনটাই কিন্তু বলছেন। এর বাইরে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা টিকিট পেতে আসলে কিছুটা ভোগান্তি পেতে হয়েছে, যেহেতু এবারে শতভাগ অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল, ফলে অনেকেরই কিন্তু সেটিতে সমস্যা হয়েছে। যদিও যারা টিকিট পাওয়ার তারা কিন্তু পেয়ে গিয়েছেন এবং সেখানে কালোবাজারির সংখ্যাটা কিন্তু তুলনামূলক এবার অনেকটাই কম, ফলে সাধারণ যাত্রীরা অনেকটা ভোগান্তি হলেও আধা ঘন্টা পরে অনলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু তারা টিকিট পেয়েছেন। কিন্তু অন্যান্য বছর যেটা হয় যে সাধারণ মানুষ অনেকেই টিকিটের বাইরেও কিন্তু ট্রেন স্টেশনে ঢুকে পড়েন এবং অনেক সময় যাত্রীরা সাধারণ যাত্রী যারা টিকিট কাটেন তারা কিন্তু সিট পান না, যারা নির্ধারিত সিট কাটার পরেও সেগুলো কিন্তু পান না। ফলে এবারে কিন্তু সেরকম কোনো এখন পর্যন্ত ভোগান্তি দেখা যাচ্ছে না, যদিও এখন পর্যন্ত ঈদের মূল যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়নি। সরকারি ছুটি যেটি আগামী 28 তারিখ থেকে শুরু হবে সেটি কিন্তু সেরকম এখনো শুরু হয়নি, ফলে মানুষের যে ভিড় সেটি কিন্তু খুব বেশি পরিমাণে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যারা চাকরিজীবী তাদের আত্মীয় স্বজনদেরকে মূলত এই সময়টাতে এখান থেকে ঢাকা থেকে বাড়িতে পাঠান, এর কারণেই কিন্তু কিছুটা ভোগান্তি এবং মানুষের সংখ্যা কিন্তু কম হচ্ছে। তবে স্টেশনে আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে কাউকে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যাতে কোনো ধরনের টিকিট ছাড়া ভিতরে ঢুকতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে, যারা কালোবাজারি তারা যাতে কোনোভাবেই টিকিট কালোবাজারে বিক্রি করতে না পারে, এবং একই সাথে যারা স্ট্যান্ডিং যাইতে চায় অর্থাৎ দাঁড়িয়ে থেকে টিকিটবিহীন যাইতে চায় তাদেরকেও আসলে যাতে নির্বিঘ্নে যাইতে পারে সে কারণে কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু টিকিট চেকার যারা রয়েছেন তারা কিন্তু সেটির ব্যবস্থা রেখেছেন। একই সাথে কাউন্টারগুলো খোলা রয়েছে যাতে তারা যারা যেতে চান তারা কিন্তু যাতে দাঁড়িয়ে টিকিটগুলো পেন। যদিও এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে যাওয়ার মতো সেরকম যাত্রীদের সংখ্যা খুব কম দেখছি, তবে আগামীকালকে থেকে হয়তো সেই পরিমাণ যাত্রীর যে চাপ সেটি কিন্তু কিছুটা বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। শিখা হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ, কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। পঞ্চগড়ের বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা, মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা, দেশি মুরগি রমজানের আগে ছিল 480 টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে 600 টাকায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, দাম নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আর বাজার মনিটরিং রয়েছে কিনা জানাবেন। ইশিকা, শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আসলে ঈদ আসতে আর কয়েকদিন বাকি, এরই মধ্যে কিন্তু বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলি চালের বাজার কিন্তু রমজানের আগে একদম ছিল, রমজানের শুরু হতে না হতেই কিন্তু আমরা দেখেছি যে চালের বাজারের যে অস্থিরতা, প্রতি কেজি চালে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 5 টাকা বেড়েছে, অর্থাৎ বস্তাপতি কিন্তু 400 থেকে 500 টাকা বেড়েছে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা আমাকে যেমনটি বলছে যে মিল মালিকরা এবং মক্কামে আসলে চালের দাম বেশি, যেই কারণে কিন্তু খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। এমনি করে কিন্তু আমরা যদি মুরগির কথা বলি, যদি ব্রয়লার মুরগি বলি কাটা, সেটি বিক্রি হচ্ছে 260 টাকা, যেটি 240 টাকা ছিল। যদি আমি দেশি মুরগির কথা বলি, সেই দেশি মুরগিও কিন্তু বিক্রি হচ্ছে, আজকে সকালে খবর দিয়েছি, সেটি 540 টাকা, অথচ রমজানের আগে কিন্তু এটি ছিল 480 টাকা দরে। এমনি করে যদি আমি বলি যে বেগুনের কথা, পেঁয়াজের দামও কিন্তু কিছুটা বেড়েছে। আমরা খবর নিয়েছি ব্যবসায়ীদের সাথে, ক্রেতাদের সাথে। আমরা পেঁয়াজের বাজার, আলুর বাজারে কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু পেঁয়াজ, আদা এবং রসুনের দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তেলের দাম কিন্তু আগের মতোই, কিন্তু সত্য ছাড়াই কিন্তু এখন তেল কিন্তু আশ্রয় দিচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে পঞ্চগড়ের যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু আসলে মাছের দাম অর্থাৎ রমজানের আগে যে দাম ছিল সেই দাম থেকে কিন্তু 50 থেকে 20 টাকা কিন্তু বেড়েছে প্রতি কেজি প্রতি, যেই কারণে কিন্তু ক্রেতারা কিন্তু একটু হাউতাশ খাচ্ছে। আমরা যদি বরবটি, বেগুন এগুলোর কথা বলি, শশা বলি, শশার দাম কিন্তু কিছুটা বেড়েছে। রমজানের আগে আমরা দেখেছি যে যে শশা 20 টাকা কেজি, সেই শশা কিন্তু বর্তমানে 40 টাকা কেজি। বেগুনের কেজি যেখানে ছিল 20 থেকে 30 টাকা কেজি, সেই বেগুন কিন্তু এখন কিন্তু 60 টাকা
কেজি দরে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আসন্ন রমজানের আসতে না আসতেই কিন্তু আমরা দেখেছি যে গরুর মাংস যদিও এখনো পূর্বের দামে রয়েছে 700 টাকা, কিন্তু খাসির মাংস কিন্তু 1200 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু আমরা দেখতেছি যে আসন্ন রমজান আসতে না আসতেই কিন্তু অনেক জিনিসের দাম কিন্তু হু করে বেড়ে চলছে। যেই কারণে আমরা ভোক্তা অধিকারের যে কথা বলছিলাম, যে ভোক্তা অধিকার আসলে কালভদ্রে দেখা মিলছে, অর্থাৎ সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর কিন্তু দেখা মিলছে। যেই কারণে কিন্তু ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করছে বলে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু আসলে অভিযোগ করছে। কিন্তু ব্যবসায়ীরা বলছে যে ভিন্ন কথা, যে আমদানি যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু আসলে অনেক বেশি হয়ে পড়ে, যেই প্রভাব পড়ে কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে। আমরা অর্থাৎ ভক্তরা যে বলছিলেন যে যতই সময় যাচ্ছে, অর্থাৎ ঈদের এই সময় যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু আসলে বাজারে কিছুটা স্থিতিশীল থাকবে বলে এমন কথা বলছে। এদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলছিলাম, প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে, কারণ 5টি উপজেলায় একজন ভোক্তা অধিকারের পরিচালক দ্বারাই আসলে এই বাজার মনিটরিং করছে। মাঝে মাঝে কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রশাসনের জেলা প্রশাসক সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু আসলে বাজার মনিটরিং করছে। অর্থাৎ এই ঈদের আগে যেন বাজার মনিটরিং আরো জোরদার হয় এই দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম পঞ্চগড় থেকে সহকর্মীর কাছে। চুক্তি করেও চাল না দেয়ায় রাজশাহী বিভাগের 913 চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আঞ্চলিক খাদ্য বিভাগের সুপারিশে এসব চালকল কালো তালিকাভুক্ত করার পাশাপাশি জামানত কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। কাজী শাহেদের প্রতিবেদন। 2024-25 মৌসুমে রাজশাহী বিভাগে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 1,11,263 মেট্রিক টন। সংগ্রহ হয়েছে 94,000 মেট্রিক টন। সরকারের সঙ্গে 2,471 চালকল মালিক চুক্তি করলেও 1 কেজি চালও দেয়নি 60টি মিল। এছাড়া 80 ভাগ চাল সরবরাহ করেছে 25টি, 50 ভাগ সরবরাহ করেছে 61টি চালকল। চুক্তি করেননি 25 চালকল মালিক। চুক্তি করেও সরবরাহ না করায় এসব চালকল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এসব মিল চুক্তি করে নাই খাদ্য বিভাগের সাথে তাদের এক ধরনের শাস্তি, আর যারা চুক্তি করে চাল দেয় নাই তাদের এক ধরনের শাস্তি। বিভিন্ন পর্যায়ে সরকার একটা সরকার আগামী 2 বা বিভিন্ন সময় সরকারের সাথে চুক্তি করবে পারবে না এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটা আমরা ফিল্ডে বাস্তবায়ন করতেছি। মিল মালিকরা বলছেন বাজারের চেয়ে সরকারি দর কম, তাই লোকসান এড়াতে চুক্তি করেও সরকারকে চাল দিতে পারেননি তারা। 6-7 টাকা করে লস গুনতে হচ্ছিল। এই এত বড় লস গুনার সামর্থ্য অধিকাংশ মিল মালিকের ছিল না বলেই তারা সরকারি খাদ্য গুদামে চাউল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। জামানত বাজেট হয়ে যায়, অসুবিধা নেই। আমি 10 টনের জামানত দিয়েছি 10,000 টাকা, আমার লস হচ্ছে 60,000 টাকা। 10,000 টাকা লস দেওয়া ভালো না 60,000 টাকা লস দেওয়া ভালো? 6 টাকা 15 জন দেখ, ইনসেন্টিভ বোনাস দেখ, তাহলে তো প্রকুরমেন্ট হয়ে যাবে আপনার। কৃষিবিদরা বলছেন চালকল মালিকদের উপর অতি নির্ভরতার কারণেই প্রতি বছর ধান চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন হয় না। তাই সরাসরি কৃষকদের কাছ থেকে চাল সংগ্রহের পরামর্শ দেন তিনি। সরকারের উচিত হবে সরকারের পলিসি চেঞ্জ করা বা সরকারের বিকল্প পথ বাহির করা, যে আমরা কিভাবে চালটা সংরক্ষণ করতে পারি। হইতে পারে আমদানি করে, হইতে পারে কৃষকদের কাছ থেকে, হইতে পারে আরও অন্য কোনো উপায়। চুক্তি করেও চাল সরবরাহ করেনি এমন তালিকায় 34টি বগুড়ার, পাবনার 11টি ও নওগাঁর 8টি চালকল আছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে সাভারের গাড়ির ওয়ার্কশপগুলোর। এসব ওয়ার্কশপগুলোতে এখন মেরামত হচ্ছে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর পরিবহন। সচেতন মহল বলছে এসব পরিবহনের কারণেই প্রতি বছর ঈদ যাত্রায় ঘটে নানা ধরনের দুর্ঘটনা। আর পুলিশ বলছে ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে চলার সুযোগ নেই। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঈদকে সামনে রেখে যেন দম ফেলার সুযোগ নেই সাভারের গাড়ি মেরামত কারখানা শ্রমিকদের। কেউ রং, আবার কেউ করছেন ঝালাইয়ের কাজ। লক্কর জক্কর আর দুর্ঘটনা শিকার গাড়িগুলোকে জোড়াতাল দিয়ে সড়কে নামাতে চলছে এই তৎপরতা। সাভারের নায়ারহাট, শ্রীপুর, হেমায়তপুর ও আমিনবাজার মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে এমন কর্মযজ্ঞ। ঈদ যাত্রায় সড়কে যে দুর্ঘটনা ঘটে তার বড় কারণ এসব ফিটনেসবিহীন লক্কর জক্কর গাড়ি। পুরান বডিও নতুন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, গাড়ি তো ডেট ফেল না, ওইগুলো আপনার পুরান জিনিস ফেলে নতুন জিনিস লাগানো হচ্ছে। ওইটা হলো নতুন বডি, এটা পুরান বডি। ওটা পুরান বডি, নতুন বডি কালকে বাইরে গেছে একটা, ওইটা নতুন বডি। ওই যে দেন না, ওই দিকে চ্যাসিস ঢুকছে,
কাজ করতেছি। ঈদের সময় মানে গাড়ি অনেক তৈরি হয় নতুন করে, পুরানগুলো কিছু রিপেয়ারিং কাজ হয়, সেগুলো মনে করেন রং বাটিশ একবার নষ্ট হয়ে গেছে। গাড়িটারে মনে করেন আমরা ভিতরে নতুন বানালাই, পুরান থাকলেও নতুন বানালে, আর যদি নতুন থাকে ওটারও মনে করেন নতুন বানালাই। এখানে গাড়ি রং, পেন্টিং, ডেন্টিং আর নতুন বডি সমস্ত কিছু করা হইতেছে। ঈদ উপলক্ষে যেমন মানুষ নতুন কাপড় চোপড় কিনে, আমরা এরকম গাড়ির পুরান গাড়ি নতুনভাবে সাজিয়ে দিই, মানুষের দেশে যাতায়াত করতে সুবিধা হয়। সাভার হাইওয়ে পুলিশ বলছেন ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কে ওঠার সুযোগ নেই। এ বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অসাধু আমি বলবো ব্যবসায়ী, তারা ফিটনেসবিহীন গাড়িগুলোকে নতুন করে রং করে রাস্তায় নামানোর একটা পায়তারা করে, বা তারা রাস্তায় নামানোর চেষ্টাও করে। তো আমরা হাইওয়ে পুলিশ যেটা করব, এই গাড়িগুলোকে শনাক্ত করব এবং এই ধরনের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে, ফিটনেস না থাকার কারণে ফিটনেসের মামলা প্রয়োজন বোধে আমরা আটক করব। শিল্পাঞ্চলে সাভার আশুলিয়া ঈদের ছুটির দিন ঘোষণার পরও বাড়ি ফেরা মানুষের ঢল নামে রাস্তায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামিয়ে দেন জোড়াতেল দেয়া ফিটনেসবিহীন যানবাহন। দুর্ঘটনা রোধে এইসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান যাত্রীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নোয়াখালীর ওয়ার্কশপগুলোতে ঈদকে সামনে রেখে পুরনো বাস মেরামতের হিড়িক পড়েছে। বাড়তি যাত্রী বহন আর মুনাফার লোভে মেরামত করে এসব গাড়ি রাস্তায় নামাতে প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। তবে এসব পুরাতন গাড়ি দূরপাল্লার রুটে চলাচল করলে ঘটতে পারে দুর্ঘটনা। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট। বাসের রং জ্বলে গেছে, বডি নষ্ট হয়ে গেছে, আবার কোনোটির ইঞ্জিনের ত্রুটি, গাড়ির অন্যান্য যন্ত্রাংশের লক্ষ্যর অবস্থা। তবুও ঈদ ঘিরে এইসব পুরানো বাস রাস্তায় নামাতে দিনরাত চলছে মেরামত কার্যক্রম। এমন অবস্থা নোয়াখালীর ওয়ার্কশপগুলোতে, যেন দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের। ঈদ যাত্রায় বাড়তি যাত্রী পরিবহন করতে কোনো রকম মেরামত করেই রাস্তায় নামানো হবে এসব বাস। নোয়াখালী থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী সহ অনেক রুটের বাস চলাচল করে। এসব রুটের বাসেই এখন মেরামতের কাজ চলছে। পুরানো গাড়িগুলোকে মেরামত করে নতুনের মতো করা হচ্ছে। ঈদের বাজারে যাত্রী আকৃষ্ট করতে বাসের ডেকোরেশন ও রং সহ প্রয়োজনীয় মেরামত কাজ করা হচ্ছে। বিভিন্ন ত্রুটি থাকার কারণে আমরা এগুলো কাজ করি, রং করি, ঝকঝক করে যাত্রী ভাইদের জন্য ভালো করে দেখার জন্য। যাত্রী কম হয়, প্যাসেঞ্জার হয় না, যার কারণে মালিকেরা গাড়িগুলো বসে কাজ করা। এই গাড়িগুলো আমরা রিপেয়ারিং এর কাজ আছে, রঙের কাজ আছে, বডির কাজ আছে। আমাদের লস দেখে আমরা এই গাড়িগুলো বসে কাজ করাইতেছি। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বিআরটিএ। এসব বিষয়ে বিআরটিএ এর অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সেই লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং ট্রাফিক ইউনিট এবং বিআরটিএ নোয়াখালীর সমন্বয়ে মোবাইল টিম সার্বক্ষণিক সচল থাকবে। একই কথা জানালেন নোয়াখালীর ট্রাফিক পুলিশ পরিদর্শক। ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। ঈদের যাত্রা সুন্দর, নিরাপদ এবং দুর্ঘটনা মুক্ত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। বান্দরবানে অগ্নিকাণ্ডে 8টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত 9টার দিকে জেলা শহরের সড়ক ও জনপদ কলোনির স্টাফ কোয়ার্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 9টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা সহ 8টি বসতঘর।